আচ্ছা, আজ আমরা শুরু করছি আমাদের পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। এর আগে আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম দিল্লি সুলতানি। আমরা পড়েছিলাম তুর্ক আর আফগান শাসক যারা ছিলেন তারা নিজেদেরকে সুলতান বলতেন। এবার আমরা যাদের, এটা আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, তারপরে এবার আমরা যাদের কথা পড়বো 16 শতক থেকে, এখানে 16 শতকের আগে পর্যন্ত ঘটনাচক্র পড়েছিলাম। এবার আমরা মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা এদেরকে বাদশাহ বলি। তো আগে আমরা যাদেরকে পড়লাম তারা সুলতান ছিল, যারা তুর্ক আফগান শাসক ছিল, তাদের সম্পর্কে আমরা পড়েছি। এবার হচ্ছে দিল্লিকে কেন্দ্র করে এবার হচ্ছে মুঘল সাম্রাজ্য, যাদেরকে আমরা বাদশাহ বলে জানি, বাদশাহ বা পাদশাহ বলে যে এরকম জানি। তো ওটাই আমরা আজকে এখানে পড়তে শুরু করব। সময়কালটা হচ্ছে 16 শতক থেকে। তো দেখো, পঞ্চম অধ্যায়ের নামও দিয়েছে তাই, মুঘল সাম্রাজ্য। মুঘল কারা? খ্রিস্টীয় 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল। বেশ কিছুটা সময় আমরা দেখতে পাচ্ছি 16 শতক থেকে 19 শতক, বেশ কিছুটা সময় ভারতবর্ষে মুঘলরা শাসন করেছিল। অবশ্য খ্রিস্টীয় অষ্টাদশ শতক থেকেই তাদের ক্ষমতা অনেক কমে গিয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস, সেখানে এত বছর ধরে শাসন পরিচালনা করা খুবই কঠিন কাজ। মুঘলরা দক্ষতার সঙ্গে সেই কাজ চালিয়েছিল। একদিকে মঙ্গল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুর লংয়ের বংশধরদের আমরা মুঘল বলে জানি। তাহলে এদের বংশধরদের একটু মনে রাখো। দেখো যে মঙ্গল নেতা, যে মঙ্গল জাতি আমরা পড়েছিলাম, এক দুর্ধর্ষ জাতি ছিল যারা, তো তাদের নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুর লংয়ের বংশধর ছিলেন এই মুঘলরা। আচ্ছা, মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত, নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত, বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অবশ্যই এটা আমরা দাগ নিয়ে নেব। এখানে যে সময়কালটা বলেছে ওনার 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। আচ্ছা, একটা কথা দেখো, মনে পড়বে, আগের অধ্যায়েই আমরা পড়েছিলাম একটা জায়গায় পানিপথের প্রথম যুদ্ধ বলে পড়েছিলাম, আর সেখানে সালটা কি পড়েছিলাম 1526। সেখানে এটাও পড়েছিলাম যে পানিপথের প্রথম যুদ্ধ কার সাথে কার হয়েছিল, পড়েছিলাম ইব্রাহিম লোদির সাথে বাবরের হয়েছিল, আর সেখানে রুমি কৌশল ব্যবহার করা হয়েছিল পড়েছিলাম। তো দেখো, ওনার সময়কালটা শুরু হচ্ছে 1526, মানে সেই সময়ে এসে উনি ভারতের সাম্রাজ্য স্থাপনের চেষ্টা শুরু করলেন। আচ্ছা, তারপরে দেখো একটু টুকরো কথা তো একটা আছে, ওটা পড়ে নেবো এখানে। সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে। উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় 16 শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল। তাহলে দুটো ছোট ছোট রাজ্যের কথা আমরা পড়লাম, রাজবংশের কথা, সাফাবি আর উজবেক। আচ্ছা, এবার দেখো টুকরো কথাতে দেখো, তৈমুর লং ও বাবর। আগে আমরা দেখলাম কি তৈমুর লংয়ের বংশধর হিসেবে মুঘলরা পরিচিত। তো সেখানে তৈমুর লং আর বাবরের একটা ছোট টুকরো কথা দিয়েছে, পড়ে নেব আমরা। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেন। তাই মুঘলরা মনে করত উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে। ভারতবর্ষে আসার আগে মুঘলরা মধ্য এশিয়ার কিছু অঞ্চল শাসন করত। এর আগে চতুর্দশ শতকে মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুর তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেন। এই অঞ্চলগুলি হল পূর্ব ইরান বা খোরাসান, ইরান, ইরাক এবং তুরস্কের কিছু জায়গা। তাহলে তৈমুর লংয়ের সময় থেকেই এশিয়ার মধ্যে ক্রমশ এরা ঢুকতে শুরু করে, এদের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে তৈমুরীয় শাসকদের ক্ষমতায় ভাটা পড়ে। এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার নীতি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এইখানে তৈমুরীয় শাসকদের একটা নিয়ম ছিল যে এদের কাছে যে রাজ্য আছে, যে সম্পদ আছে, যে সাম্রাজ্য আছে, সেটা যতজন বংশধর রয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া, এরকম একটা নীতি ছিল, এটা একটা রীতি ছিল। সেইখান থেকে এদের মধ্যে একটা ক্ষমতায় একটা ভাটা পড়ে গেল, মানে এদের ক্ষমতা কিছুটা হলেও কমে এলো। কেন? তার কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার রীতি নিয়ে। আমরা পরবর্তীকালেও দেখব মুঘলদের মধ্যেও নানা রকমের সমস্যা হয়েছিল।
দেখো 1494 খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক ও সফাবিদের মতো সাফল্য না পেয়ে বাবর অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন। এই যে আমরা এখন সফাবি পড়লাম, উজবেক পড়লাম, আগেই পড়লাম যে এটা ইরানের একটা বংশধর এবং এটা মধ্য এশিয়ার একটা তুর্কিভাষী জাতি। এরা দুজনেই ওই অঞ্চলগুলোতে সফল ছিল, কিন্তু বাবর সেই অঞ্চলে সফল হতে পারলেন না। ওই জন্য তিনি কি করলেন, ভারতবর্ষের দিকে অগ্রসর হলেন, ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি মন দিলেন। আচ্ছা, এখানে খুব একটা ইন্টারেস্টিং ছবি আছে, দেখো এখানে ইনি হলেন তৈমুর লং, আর এখানে ওনার বংশধরদের ছবি দেওয়া হয়েছে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এটাও যে এই বংশধরেরা কিন্তু কেউই সমসাময়িক কালের ছিলেন না। এই ফটোটা তার মানে একটা পারিবারিক ফটো তৈরি করার আঁকার চেষ্টা করা হয়েছে, যেখানে তৈমুর লং এবং তার বংশধরদের ছবি দেওয়া হয়েছে, কিন্তু এমন নয় কি এরা সবাই এক সময়ে উপস্থিত ছিলেন, এমন নয়। আচ্ছা, যাই হোক, তারপর দেখো বাদশাহ কে। মুঘলরা সার্বভৌম শাসনের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। এটা আমরা সবাই জানি মনে হচ্ছে, কেন কি কম বেশি হলেও মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমাদের সকলেই জানা। তো ওখানে ওরা যে বাদশাহ বা পাদশাহ এই শব্দটা ব্যবহার করতো সেটা আমি আগেও বললাম, আর তোমরা আশা করি জানো এটা। তো দেখো একটা জিনিস, তুর্কি আর আফগান শাসক যারা ছিলেন তারা নিজেদেরকে সুলতান বলতে পছন্দ করতেন, কিন্তু যারা মুঘল আছেন তারা নিজেদেরকে কিন্তু পাদশাহ বা বাদশাহ বলতে পছন্দ করছেন। কেন সেটা দেখতে পাবে, কেননা পরে আমরা দেখবো যে বাদশাহ বা পাদশাহ কথাটা কিন্তু খুব স্ট্রং একটা শাসককে বোঝাচ্ছে। আচ্ছা, তোমরা দেখেছো আগে দিল্লির শাসকেরা নিজেদের সুলতান বলতেন, এটা আমি এখন বলছিলাম একটু আগে। মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করত। যেমন ধরো জাহাঙ্গীরের নাম ছিল সালিম, তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো সুলতান সালিম, মানে হবু যে বাদশাহ তাকে তারা সুলতান বলতেন, কিন্তু যিনি প্রধান শাসক তাকে তারা বাদশাহ বলতেন। আচ্ছা, বাদশাহ উপাধি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইল যে তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়। ভীষণ ইম্পর্টেন্ট কথাটা দেখো, আগে আমরা যখন সুলতানদের কথা পড়েছিলাম, আগের অধ্যায়ে যখন আমরা সুলতানদের কথা পড়লাম, তখন ওখানে একটা একটা জিনিস ভীষণভাবে পেয়েছিলাম, সেটা হচ্ছে সুলতানকে শাসন করতে হলে তাকে খলিফার অনুমোদন দরকার হতো। আচ্ছা, তার মানে সুলতানের উপরেও জায়গা ছিল খলিফার, কিন্তু এরা সেই সুলতান আখ্যা নিল না। কেন কি সুলতান আখ্যা নেওয়া মানে এটা বোঝানো যে তারা খলিফার আন্ডারে, খলিফার আদেশ মেনে চলতে হবে, এটা বোঝাবে। তারা একেবারেই খলিফার আদেশ অস্বীকার করলো এবং সুলতান উপাধিও নিল না, তারা বাদশাহ উপাধি নিল। কারণ কি বাদশাহ মানে কিন্তু সবচেয়ে শক্তিশালী শাসক, এরকম একটা। তো সেই কারণে তারা সুলতান উপাধিটা গ্রহণই করলেন না। আচ্ছা, তো তারপর দেখো এবার কয়টা কথার মানে দিয়েছে, যেমন দেখো ওই যেটা বলছিলাম আমি বাদশাহ কথার মানে দিয়েছে। দেখো বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহ শব্দগুলি ফার্সি। পাদ অর্থাৎ, আচ্ছা এটা দাগ নিয়ে নাও যে বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহী এই শব্দগুলো কিন্তু ফার্সি। শর্ট প্রশ্ন আসতে পারে, দাগ নিয়ে নাও। আচ্ছা, পাদ বা প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তাহলে বাদশাহ বা পাদশাহ কথাটা তৈরি হলো দুটো শব্দ নিয়ে, কি কি, একটা পাদ একটা শাহ, তাই তো। আচ্ছা, পাদ মানে কথার অর্থ প্রভু রাজা স্বামী এরকম, আর শাহ কথার অর্থ শাসক বা রাজা। তো মোটামুটি দুটো শব্দের একই মানে হচ্ছে নাকি, দেখো ওটা নিয়েও নিশ্চয়ই বলা থাকবে। দেখো এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে, মনে হতে পারে প্রায় একই অর্থ বিশিষ্ট দুটি শব্দ। দেখো যেটা বলছিলাম যে মনে হতে পারে প্রায় একই অর্থ বিশিষ্ট দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ কি, তার কারণ হলো খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, পাদ মানে হচ্ছে প্রভু, আবার শাহ মানেও হচ্ছে রাজা, তার মানে খুব আমি যে খুব শক্তিশালী এটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে। দুটো মোটামুটি একই শব্দ পাশাপাশি ব্যবহার করে, পাদ আর শাহ দুটো মোটামুটি একই অর্থের দুটো শব্দ ব্যবহার করে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে কি যিনি বাদশাহ তিনি খুব শক্তিশালী। আচ্ছা, 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি নেন। দাগ নিয়ে নাও একটু এটাও।
আচ্ছা, তাহলে এখান থেকে যেটা দাগ নেবে সেটা হচ্ছে বাদশাহ বা পাদশাহ বা পাদিশাহ, শব্দগুলি ফার্সি, ওটা দাগ নাও। ঠিক আছে, আর পাদশাহ কথার অর্থ কি সেটা দাগ নাও। আর হচ্ছে 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি নেন, এটাও দাগ নাও। আচ্ছা, আর এখানে উপরেরটাতে এখানটাতে যেটা দাগ নিতে আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। এরকম হতে পারে প্রশ্ন যে দিল্লির শাসকেরা নিজেদেরকে সুলতান বলতো আর মুঘল শাসকেরা নিজেদেরকে কি বলতো, নিজেদেরকে পাদশাহ বা বাদশাহ বলতো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা দাগ নিয়ে নাও। তারপরে দেখো সার্বভৌম শাসক। সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য। তাহলে এটা দাগ নিয়ে নাও, সার্বভৌম শাসক কাকে বলে বা সার্বভৌম শাসক কি? সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য। সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর তো কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না, ঠিকই, অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনি সার্বভৌম শাসক। তাহলে এটাও দাগ নিয়ে নাও। তাহলে সার্বভৌম শাসক কি বললে তুমি কি লিখবে? লিখবে সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার আধিপত্য, অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনি সার্বভৌম শাসক। ঠিক আছে, দাগ নিয়ে নাও। এই কথাটি শুধু সেই শাসক নিজেই জানলেই হবে না, সবাই সেটা মেনে নিলেই তার অধিকার টিকে থাকবে। খুব স্বাভাবিক কথা, এটা প্রবাদ প্রবচন আছে না, কি গায়ে মানে না আপনি মোড়ল। তো এখন যদি শাসককে বাকিরা শাসক বলে না মানে, তাহলে শুধুমাত্র নিজে আমি শাসক বলে কোনো কাজ হবে না। তার জন্য কি করতে হবে, যে নিজে শুধু মানলেই হবে, নিজে জানলেই হবে না, সেটা অন্যকে মানাতেও হবে। তো তার জন্য শাসকরা অনেক রকম পদ্ধতি ব্যবহার করতেন। আগে আমরা একটা পদ্ধতি পড়ে দেখেছি যে মুদ্রার মধ্যে নিজের নাম খোদাই করতেন, যাতে মানুষজন তাকে শাসক বলে জানে, শাসক বলে মানে। তার জন্য তো এরকম নানা রকমের পদ্ধতি আছে যেখানে সম্রাটরা নিজেদেরকে জাহির করতেন নানাভাবে। আচ্ছা, তারপর দেখো মুঘল সাম্রাজ্য স্থাপন ও বিস্তার, যুদ্ধ ও মৈত্র। স্বাভাবিক, একটা এত বড় একটা সাম্রাজ্য স্থাপন হতে যাচ্ছে, সেখানে বিনা কোনো যুদ্ধে বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে, এটা তো অবাক করা ব্যাপার। তো দেখো বাবরকে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ করে তারপরে ভারতে নিজের আধিপত্য স্থাপন করতে হয়েছে। সেই সমস্ত যুদ্ধের কথাগুলো আমরা এখানে পড়ব। দেখো ভারতে মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব শুধু যুদ্ধের উপরই নির্ভর করেছিল না। একদিকে ভারতবর্ষের ক্ষমতাশালী রাজনৈতিক গোষ্ঠীগুলির সঙ্গে মুঘলদের সংঘাত হয়েছিল, আবার তাদের সঙ্গে মৈত্রীও হয়েছিল। আমরা আগেই জেনেছি যে পানিপথের প্রথম যুদ্ধ, এটা আমরা তো আগেই পড়েছিলাম আগের চ্যাপ্টারে একবার, তবু এখনো দাগ নিয়ে নাও যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। দাগ নিয়ে নাও। কার সাথে হয়েছিল মনে আছে? আগের চ্যাপ্টারে পড়েছিলাম আমরা, একটু আগেও আমি বললাম, বাবরের সাথে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কিন্তু একজন আফগান শক্তি ছিল। তো এটা আমরা বলতে পারি যে পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও আফগান শক্তির সাথে হয়েছিল। ওখানে বাবর মানে জয়লাভ করেছিল, রুমি কৌশল ব্যবহার করে জয়লাভ করেছিল, এটাও আমরা পড়েছিলাম। আচ্ছা যাই হোক, তো দাগ নিয়ে নাও। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর আফগান শক্তিকে পরাজিত করেন। আফগানরা ছাড়াও এই সময় ভারতের আর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোষ্ঠী ছিল রাজপুত। এটাও তোমরা আগের চ্যাপ্টারে জেনেছো যে এই সময়ে দুটো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল মুঘলদের, একটা হচ্ছে আফগান শক্তি আর একটা হচ্ছে রাজপুত। রাজপুতকে 1526-এ যখন পানিপথের প্রথম যুদ্ধে আফগানকে পরাজিত করলেন বাবর, সেই ঠিক তারপরে কিন্তু রাজপুতদের সাথেও একটা যুদ্ধ হয়েছিল, রানা প্রতাপ, রানা সংগ্রাম সিংহর সাথে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটাতেও কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। তার মানে দেখো দুটো মূল প্রতিদ্বন্দ্বী ছিল, একটা হচ্ছে আফগান আর সেখানে ইব্রাহিম লোদির সাথে, আর রানা সংগ্রাম সিংহের সাথেও একটা যুদ্ধ হয়েছিল, সেটাকে খানুয়ার যুদ্ধ বলে, ওটা নিয়ে সম্পর্কে আমরা পরে পড়ছি। আপাতত এটা যে তাহলে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কি করলেন?
আফগান শক্তিকে পরাস্ত করলেন, খুব ভালো কথা। তারপর দেখো আফগানরা ছাড়াও এই সময় ভারতের আর এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোষ্ঠী ছিল রাজপুতরা। রাজপুত শক্তিও বাবরের কাছে পরাজিত হয়, যেটা আমি বলছিলাম এখনই, যে ঠিক এই 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হলো তো, ঠিক তার পরের বছরই রাজপুতরাও বাবরের কাছে পরাজিত হলেন একটা যুদ্ধে। আর যুদ্ধটা হচ্ছে খানুয়ার যুদ্ধ, সেটা সম্পর্কে একটু পরে পড়ছি। পরবর্তীকালে রাজপুতরা মুঘলদের প্রতি আনুগত্য দেখিয়েছিল। এবার টুকরো কথা দেখো, এই সময়টা ভালো, আমরা রুমির রণকৌশল একটা পড়লাম, মানে বাবরের জিতে যাওয়ার একটা মূল কারণ ছিল যে উনি একটা কৌশল ব্যবহার করেছিলেন, এবং তাছাড়াও হচ্ছে ওনার কাছে কামান, বন্দুক, ঘোড়সওয়ার ছিল। তো সেই কারণে উনি কি করেছেন, কম সৈন্য নিয়েও বড় বড় সৈন্যবাহিনীকে উনি পরাস্ত করতে পেরেছিলেন। ওটাই আমরা একটু পড়বো। দেখো মুঘলের রণকৌশল কি ছিল। পানিপথ ও খানুয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান ও বন্দুকধারী সৈন্য এবং অন্যদিকে দ্রুতগামী ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী, এই দুয়ের যৌথ আক্রমণের উপর নির্ভরশীল ছিল। ঘোড়সওয়ার বাহিনীর একটা অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করত এবং কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। তাহলে দেখা একটা ফুল প্ল্যানিংয়ে একটা যুদ্ধ হতো, এবং উনি এই সময় বেশ বুদ্ধি কাটিয়ে, আর ওনার যে বন্দুকধারী এবং কামান বাহিনী ছিল আর ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী ছিল, তাদেরকে সুন্দরভাবে কাজে লাগিয়েছিল। দুদিক থেকে আক্রমণ করে তারপরে সামনে থেকে গুলি বর্ষণ করা হতো। তো এর কাছেই পরাস্ত হয়ে যেত বড় বড় সৈন্য দলেরাও। তো একসাথে এই দুই রকম আক্রমণে শত্রুপক্ষ যখন দিশেহারা, তখন বাকি ঘোড়সওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিত। এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী 1514 খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে পারস্য দেশের রাজশক্তি সাফাবিদের সেনাবাহিনীকে পরাস্ত করে। আবার অটোমানদের কাছে শিখে একই কৌশল অবলম্বন করে 1528 খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সাফাবিরা উজবেকদের হারিয়ে দেয়। তাহলে এই রণকৌশল ব্যবহার করত মুঘল বাহিনী। আচ্ছা, এবার দেখো আবার একটা যুদ্ধে ফিরে আসছি। এই যুদ্ধটা হচ্ছে খানুয়ার যুদ্ধ, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে রাজপুতদের সাথে বাবরের যে যুদ্ধটা হয়েছিল। মূল শক্তি ছিল দুটো, একটা ছিল আফগান শক্তি আর একটা ছিল রাজপুত শক্তি। আফগান শক্তিকে এখানে পানিপথের প্রথম যুদ্ধে 1526-এ হারিয়ে ফেলেছে। এবার আর একটা মূল প্রতিদ্বন্দ্বী ছিল, সেটা হচ্ছে রাজপুত। এই রাজপুতদের সাথে 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হলো। কিনা মেওয়ারের রানা সংগ্রাম সিংহ, যাকে রানা সং বলা হয়, রাজপুতদের নেতৃত্ব দেন। তাহলে মেওয়ার রানা সংগ্রাম সিংহের সাথে হচ্ছে। খানুয়ার যুদ্ধে একটা টিকা আসতে পারে, তো এটার পাশে লিখে নাও টিকা বলে, ঠিক আছে। আচ্ছা, যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই। তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী। আসলে এইভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তাহলে বাবর যেটা বলে সবাইকে সংঘবদ্ধ করলেন, সেটা হচ্ছে ধর্মের কথা বলে। আবার উত্তর ভারত থেকে বাবরকে হাঁটানোর জন্য কয়েকজন মুসলমান শাসক ও রাজপুতদের সঙ্গে যোগ দেন। আচ্ছা, তাহলে দেখো বাবর তার সৈনিকদেরকে বললেন যে এটা একটা আমাদের ধর্মের লড়াই, কেননা রাজপুতরা ছিল হিন্দু, ঠিক আছে, রাজপুতরা ছিল হিন্দু আর মুঘলরা ছিলেন মুসলিম। তো এবার উনি বললেন তার সেনাবাহিনীদেরকে যে এটা আমাদের ধর্মের লড়াই। কিন্তু দেখো, এটা শেষ পর্যন্ত ধর্মের লড়াই থাকলো না, কেন কি বেশ কিছু মুসলমান শাসক রাজপুতদের সঙ্গে যোগ দিলেন। তার মানে এটা ধর্মের লড়াই রইল না, এদিকেও মুসলিমরা আছেন, এদিকেও মুসলিমরা আছেন। তো কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না। তো খানুয়ার যুদ্ধটা একটু লিখে নাও, পড়ে নেবে এখানটা। এটা হচ্ছে একটা টিকা হিসেবে আসতে পারে, ঠিক আছে, শর্ট প্রশ্ন হিসেবেও আসতে পারে, টিকা হিসেবেও আসতে পারে, যে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কার সাথে কার হয়েছিল, এরকম আসতে পারে। আচ্ছা, তারপর আরেকটা যুদ্ধ, বেশ কয়েকটা যুদ্ধ বাবরকে করতে হয়েছিল, তবে এবার হচ্ছে গড়গড়ার যুদ্ধ। তাহলে 1500 পরপর সালগুলো মিলিয়ে নাও। 1526 হলো পানিপথের প্রথম যুদ্ধ, 1527 হলো খানুয়ার যুদ্ধ, আর কয়েকটা বছর পরেই 1529-এ হচ্ছে ঘরঘরার যুদ্ধ। আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন। আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরত শাহ। এই যুদ্ধ জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেননি। তাহলে ঘরঘরার যুদ্ধ কত সালে হয়, কাদের মধ্যে হয়? আফগানদের সাথে বাবরের। তাহলে বাবরকে আফগানদের বিরুদ্ধে দুটো যুদ্ধ করতে হয়েছিল, একটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ, আর আমরা এখানে একটা পড়লাম খানুয়ার যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মুঘল উত্তরাধিকার নীতি।
মুঘল উত্তরাধিকার নীতিটা এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা পড়বো আমরা। অনেকটা আছে, মাঝখানে মাঝখানে টুকরো কথাও আছে, অরিজিনাল পড়াটা অনেকটা বেশি আছে। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে এখানে টুকরো কথাটা পড়ে নিই। কথার মানে সামরিক অভিযান। সামরিক অভিজাত তাদের বলা হয় যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করেন। এছাড়া তারা খুব গুরুত্বপূর্ণ পদও পেতেন। এদের অনেক সময় এদের রাজ পরিবারের সঙ্গে পারিবারিক যোগ থাকতো। আচ্ছা, তাহলে এরা হলো সামরিক অভিজাত। আচ্ছা, মুঘল উত্তরাধিকার নীতি পড়ি। বাবরের সঙ্গে তার সমসাময়িক অভিজাতদের পারিবারিক এবং বংশগত যোগ ছিল। শাসক শ্রেণীর সঙ্গে অভিজাতদের এই যোগ মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাবরের পুত্র হুমায়ুনের আমলে 1530 থেকে 40। আচ্ছা, তাহলে বাবরের পরে বাবরের সিংহাসনে মানে মুঘল সিংহাসনে যিনি বসলেন তিনি হচ্ছেন হুমায়ুন, বাবরেরই ছেলে হুমায়ুন। তাহলে বাবরের পরে কে বসলেন? হুমায়ুন বসলেন। দাগ নিয়ে নাও। আচ্ছা, তার সময়কাল কখন ছিল? 1530 থেকে 40। তারপর দেখো কমা আছে যে 1555 থেকে 1556। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো এটা যে 1530 থেকে 1540 পর্যন্ত হুমায়ুন শাসন করলেন। মাঝে এই 1540-এর পরে 1555-র আগে পর্যন্ত এই মাঝখানটাতে কিন্তু হুমায়ুন শাসক ছিলেন না। এই সময় শাসক ছিলেন শের শাহ, সেটা সম্পর্কে আমরা পরে পড়বো। আর যাই হোক, তারপরে আবার তিনি ফিরে এলেন, আবার হুমায়ুন ফিরে এলেন 1555 থেকে 1556 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। ঠিক আছে, বোঝা গেল এই ব্যাপারটা। 1530 থেকে 40 পর্যন্ত হুমায়ুন শাসন করেছেন। 40-এর পর থেকে 55-র আগে পর্যন্ত শের শাহ বলে একজন শাসন করেছেন। তারপরে শের শাহের ছেলেকে হারিয়ে দিয়ে হুমায়ুন আবার ফিরে এলেন 1555 থেকে 56 সিংহাসন অধিকার করলেন। কিন্তু এই যোগ অনেকটাই আলগা হয়ে পড়ে। তার দুঃসময়ে ভাইয়েরা তাকে সাহায্য করেনি। দেখো, তার মানে হুমায়ুনের ভাইদের সাথে তার একটু সম্পর্ক খারাপ ছিল। ওই উত্তরাধিকার নীতি নিয়েই খারাপ ছিল, যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে। তৈমুরীয় নীতি মোতাবেক উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল, হুমায়ুন কিন্তু তা মানেননি। আচ্ছা, বাবরের খুব প্রিয় পুত্র ছিলেন কিন্তু হুমায়ুন, সেই হিসেবে বাবর নিজেও হুমায়ুনকে নির্বাচন করে গিয়েছিলেন তারপরে সিংহাসনে বসার জন্য। আচ্ছা, কিন্তু উনি কি করলেন? তার ভাইদের মধ্যে ভালো মতো অঞ্চলগুলো ভাগ করে দিলেন না, সেই কারণে হুমায়ুনের সাথে সবার সম্পর্ক খারাপ হয়। বাবরও শাসক হিসেবে হুমায়ুনকেই মনোনীত করে গিয়েছিলেন। হুমায়ুন সাম্রাজ্যের শাসনভার নিজে হাতেই রেখেছিলেন, ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। তাহলে হুমায়ুন বেশিরভাগটা নিজের হাতে রেখেছিলেন, কিছুটা অঞ্চল তার ভাইকে দিয়েছিলেন। সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তারা সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেনি। যেহেতু বাকি ভাইয়েরা সাম্রাজ্যের কোনো অংশই পাচ্ছে না, কোনো দায়িত্ব পাচ্ছে না, তাই সাম্রাজ্য রক্ষা করার জন্য তারা বিশেষ তাগিদ দেখাতো না। তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেননি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের নিজেদের সমস্যার জন্য, নিজেদের পারিবারিক সমস্যার জন্য এরা কিন্তু আফগানদের কাছে জয়ী হতে পারলো না। আচ্ছা, এবার দেখো এই যে টুকরো কথা, এটাতে আমরা এটাই পড়বো যে এটাতে একটা এইরকম নিদর্শন যে বাবরের কতটা প্রিয় ছিলেন হুমায়ুন, বাবর হুমায়ুনকে কতটা ভালোবাসতেন, সেটাই এইখানে গল্পে বলা আছে। দেখো, হুমায়ুন একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তখন সদ্য আফগানিস্তানের বদখশান থেকে ভারতবর্ষে ফিরেছেন। বাবরের কাছে হুমায়ুনের অসুস্থতার খবর পৌঁছলো। তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। হুমায়ুন যখন দিল্লি পৌঁছলেন তখন তিনি এতটাই অসুস্থ যে ঘোরের মধ্যে ছিলেন। শোনা যায় এই সময় বাবরকে একজন পরামর্শ দেন যে হুমায়ুনের খুব প্রিয় কোনো জিনিস ঈশ্বরকে উৎসর্গ করলে হয়তো তাকে বাঁচানো যাবে। তখন বাবর নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন। দেখো কতটা ভালোবাসেন, কিছু প্রিয় জিনিস উৎসর্গ করলে বলছে হুমায়ুন বাঁচতে পারেন, তো ওই জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে চাইছেন। এর পরের গল্পটা কিন্তু ইতিহাস বলে ধরে নেওয়া যায় না। বলা হয় বাবরের প্রার্থনায় হুমায়ুন প্রাণ ফিরে পেয়েছিলেন। এরপরেই বাবর অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে মারা যান। গল্প কথা হলেও এর থেকে এটুকু বোঝা যায় যে হুমায়ুন ছিলেন বাবরের প্রিয় পুত্র, তাই তিনি হুমায়ুনকে শাসক হিসেবে মনোনীত করেছিলেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বাবরের কিন্তু খুব প্রিয় সন্তান ছিলেন হুমায়ুন, সেই কারণে তিনি হুমায়ুনকেই তার পরের রাজা হিসেবে মানে সম্রাট হিসেবে, বাদশাহ হিসেবে মনোনীত করেছিলেন।
আচ্ছা, এবার হচ্ছে মুঘল আফগান দ্বন্দ্ব। আগে আমরা দেখছিলাম কি মুঘল আফগান দ্বন্দ্বে মুঘলরা সর্বতোভাবে সফল হতে এই জন্য পারেননি, কারণ কি তাদের নিজেদের মধ্যে একটা সমস্যা ছিল উত্তরাধিকার নিয়ে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে, সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে, দায়িত্ব নিয়ে একটা সমস্যা ছিল। এইখানেই আমরা দেখলাম যে হুমায়ুনের সাথে তার ভাইদের একটা এরকম দ্বন্দ্ব ছিল, যে শাসন করার বিষয়ে, শাসনের দায়িত্ব বিষয়ে একটা সমস্যা ছিল। সেই কারণে এখানে তোমার হচ্ছে আফগানদের সাথে দ্বন্দ্বটা বেশ কিছুটা স্থায়ী হয়েছিল। মুঘলদের বিরোধিতা সবসময় একজোট ছিল না। মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগানদের মধ্যে বিরোধ ছিল। দেখো, যেমন মুঘলদের মধ্যে বিরোধ ছিল, একটা নিজেদের মধ্যে ঐক্য ছিল না সেভাবে, সেরকম মুঘলদের যারা দুজন প্রধান প্রতিদ্বন্দ্বী মানে রাজপুত আর আফগান, তাদের নিজেদের মধ্যেও কখনো কখনো বিরোধ হয়ে যেত। এদের মধ্যে বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান। ঠিক আছে, শের খান, যার কথা আমি এখানে বলবার চেষ্টা করছিলাম, যে 1530 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত হুমায়ুন সাম্রাজ্য দায়িত্ব ছিলেন। তারপরের এই 40-এর পর থেকে 55-র আগে পর্যন্ত এই সময়টা যিনি ছিলেন সে শের শাহ বা শের খান, ইনি ছিলেন এই সময়ে শাসন করছিলেন, এই 40-এর পর থেকে সময়টা, আর 55-র আগের। আচ্ছা, তো দেখো এখানে বলছে হুমায়ুন পরপর দুবার শের খানের কাছে পরাজিত হয়েছিলেন। 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে, দেখো এটা দাগ নিয়ে নাও, হুমায়ুন শের খানের কাছে দুবার পরাজিত হয়েছিলেন। ঠিক আছে, হুমায়ুন শের খানের কাছে দুবার পরাজিত হয়েছিলেন। একবার কখন কখন না 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে, দাগ নিয়ে নাও। আর কখন 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে। তাহলে এই দুটো যুদ্ধ দাগ নিয়ে নাও। এই দুটো যুদ্ধে হুমায়ুন পরাজিত হলেন শের খানের কাছে। ঠিক কখন দেখো, এখানে ছিল 40 পর্যন্ত, তো 39-এ আর 40-এ, 1539-এ 1540-এ, এই সময় দুবার পরাজিত হলেন। এবং তারপরেই শের খান কি করলেন, নিজে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসে পড়লেন। ঠিক আছে, তার কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। এই সময় পারস্যের শাসক তহমস্প হুমায়ুনকে আশ্রয় দেন। হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময় আকবরের জন্ম হয় 1542 খ্রিস্টাব্দে। ইতিমধ্যে দিল্লি আগ্রায় শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন। শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন। ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিলেন, কিন্তু খুব বেশি দিন হুমায়ুন শাসন করতে পারেননি। দিল্লির পুরনো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। আচ্ছা, তাহলে এই জন্য বললাম যে কি হলো, 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ হুমায়ুন শাসন করলেন। 1539-এ আর 40-এ কি করলেন, দুটো যুদ্ধে শের শাহের কাছে হেরে গেলেন। হেরে গিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল। তারপরে আবার তিনি 1555-তে ফিরে এলেন এবং 56 পর্যন্ত সাম্রাজ্য শাসন করলেন। তাহলে এখানে যেগুলো দাগ নিতে হবে সেটা হচ্ছে কোন দুটো যুদ্ধে হেরেছিল হুমায়ুন শের খানের কাছে, আর শের খানের উপাধি কি ছিল, শাহ উপাধি ছিল। ঠিক আছে, দাগ নিয়ে নাও এটা। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে তাহলে একদম শুরুতে মুঘল সাম্রাজ্যের স্থাপনা কে করলেন, বাবর সম্পর্কে পড়েছি। বাবরের পরে কে এলেন, হুমায়ুন এলেন। তারপরে একজন তারপরে মুঘল সাম্রাজ্যের কেউ নয়, তারপরে শের শাহ বসে যাচ্ছেন সিংহাসনে। এনাদের মাঝখানে এই যে 40-এর পরে কিছুটা সময় চলে আসছেন শের শাহ। ঠিক আছে, তো শের শাহ কিছু সংস্কার করেছিলেন। দেখো, উনি 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্য শাসন করেছিলেন। সেই সময় কিছু সংস্কার করেছিলেন, কি কিনা শের শাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থায় অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শের শাহ কিছু সংস্কার করেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট, কি সংস্কার করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা বড় প্রশ্ন হিসাবে আমরা তৈরি করব। একটা পয়েন্টগুলো দেখো, শের শাহ কৃষককে পাট্টা দিতেন। পাট্টা মানে কি না, এই পাট্টায় কৃষকের নাম,
জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো, স্পষ্টভাবে সমস্তটা লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। তাহলে রাষ্ট্র কি করত? রাষ্ট্র পাট্টা দিত কৃষককে, মানে পাট্টা দেওয়া, সেখানে পরিষ্কারভাবে কৃষকের নাম লেখা থাকতো, যে কে জমিটা দেওয়া হলো, সেই জমিতে কৃষকের অধিকারের কথা বলে দেওয়া থাকতো, কত রাজস্ব দিতে হবে কৃষককে তার সেই সংক্রান্ত সেটাও বলে দেওয়া থাকতো। এর পরিবর্তে কৃষক কি করতো? কৃষক রাজস্ব দেব এইটা বলে, এটা লিখে একটা দলিল রাষ্ট্রকে দিত। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর কি হলো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শের শাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই আজম। ঠিক আছে, শর্ট প্রশ্নও আসতে পারে, দাগ নিয়ে নাও। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি করেন। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি করেন। আচ্ছা, তাহলে একটা বড় অবদান যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে শের শাহের। 2 নম্বর হলো। 3 নম্বর দেখো, পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। এটা 3 নম্বর হলো সংস্কার। 4 নম্বর দেখো, শের শাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা আগের থেকেই ছিল, তারপরে সেটাকে তিনি আরো উন্নত করলেন। তারপরে পয়েন্ট হচ্ছে, সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শের শাহ। দাগ ও হুলিয়া ব্যবস্থা আগের থেকেই চালু ছিল, মানে প্রচলন ছিল, সেটাকেও চালু রাখলেন শের শাহ। তাহলে বেশ কতগুলো সংস্কার করলেন, এইটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, তো এটা পড়তে হবে, লিখে নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা যে মূল পড়াটা পড়ছিলাম সেখানে ফিরে যাব। আমরা অ্যাকচুয়ালি এগুলো সব টুকরো কথার মধ্যে পড়ছিলাম, আসলে এখানে পড়ছিলাম। এবার দেখো এটা এখান থেকে স্টার্ট করব। আকবর যখন শাসনভার পেলেন 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত, তখন তার বয়স 13, অত্যন্ত কম বয়স। তার মানে তাহলে কি হলো, বাবরের পরে হলেন তার পুত্র হুমায়ুন, হুমায়ুনের পরে হলেন হুমায়ুনের পুত্র আকবর। আমরা এখানে দেখতে পেয়েছি আকবরের জন্ম হলো যখন হুমায়ুন যখন পালিয়ে বেড়াচ্ছিলেন শের খানের কাছে পরাজিত হয়ে, তখনই সেই সময় এই যে 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়। ঠিক আছে, তো আকবরের জন্ম হয়ে গেল। এবার হুমায়ুনে মারা যাওয়ার পরে শাসক হয়ে গেলেন, বাদশাহ হলেন আকবর। কিন্তু আকবরের বয়স অত্যন্ত কম, তার বয়স মাত্র 13, অর্থাৎ তখন তিনি তোমাদেরই বয়সী। ভেবে দেখো এই বয়সে সাম্রাজ্য চালনা কি কঠিন কাজ। আকবরকে সাহায্য করেছিলেন তার অভিভাবক বৈরাম খান। বৈরাম খান কিন্তু আকবরকে সত্যিই প্রচুর সহায়তা করেছিলেন, আমরা পরে সেটা পড়তেও পারবো। দেখো 18 বছর বয়সে আকবর সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন, কিন্তু সে তো পরের কথা। যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন, তখন দিল্লিতে শের খানের এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। আচ্ছা, তার নাম আদিল শাহ। তাহলে আদিল শাহ চাইছিলেন এই সুযোগে, যখন মুঘল সিংহাসনে একজন একজন নাবালক বসে আছে, তখন আদিল শাহ চাইছিলেন যে ওখানে আবার মুঘলকে পরাস্ত করে আফগান শাসনকে ফিরিয়ে আনা যাক। তার প্রধানমন্ত্রী হিমু দিল্লি শহর দখল করে নেন। তোমরা দেখেছো দিল্লি ও আগ্রা ছিল সে যুগের শাসন ক্ষমতার কেন্দ্র। দিল্লি দখল করা মানে সাম্রাজ্যের অধিকার কেড়ে নেওয়া। তাহলে দিল্লি অলরেডি দখল হয়ে গেল। এবার কি হচ্ছে, বৈরাম খানের সাহায্যে আকবর 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন। ভাবতে পারছো, এত ছোট বয়সে বৈরাম খানের সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে আকবর কি করলেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দিলেন। তাহলে এটা দাগ নিয়ে নাও যে পানিপথের প্রথম যুদ্ধ, এই দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল এবং আফগানদের সাথে আকবরের হয়েছিল। তার ফলাফল কি হয়েছিল না, আকবর জয়লাভ করেছিলেন, আফগানরা পরাজিত হয়েছিল। আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। এরপর মেওয়ারের রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সংঘাত হয়। মুঘলদের বিরুদ্ধে এই সমস্ত গোষ্ঠীর প্রতিরোধকে কিছু বহিরাগতদের সঙ্গে ভারতীয়দের সংঘাত বলা চলে না। যারা মুঘলদের বিরোধিতা করেছিলেন তারা জোটবদ্ধ হয়ে ভারতবর্ষের জন্য লড়াই করেনি। তাহলে মুঘলদের বিরুদ্ধ শক্তিগুলো জোটবদ্ধ ছিল না। ঠিক আছে, সেই সুযোগটা মুঘলরা অনেকটাই পেয়ে গিয়েছিল, আর ভালো শাসকও ছিল মুঘলদের অবশ্যই। আচ্ছা,
তারপরে দেখো মুঘলদের মেওয়ার অভিযান, টুকরো কথার মধ্যে পড়বো মুঘলদের মেওয়ার অভিযান। রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। তার আগেই চিতোরের রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলেও উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ মুঘলদের কাছে অধীনতা স্বীকার করলেন না। খুব সাহসী একজন রাজা ছিলেন রানা প্রতাপ। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেন। একটু দাগ নিয়ে নাও। এটা যদিও আকবরের কাছে রানা প্রতাপের সৈন্যবাহিনী অত্যন্ত কম ছিল, অত্যন্ত ছোট ছিল, তবুও 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করে দিলেন। আচ্ছা, তো এটা দাগ নিয়ে নাও। এখানে আকবর জয়লাভ করলেন ঠিকই, কিন্তু রানা প্রতাপ অনেক সাহসের পরিচয় দিয়েছিলেন। এই যুদ্ধের সময় আকবর আজমিরে পৌঁছে রাজা মানসিংহকে 5000 সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে পাঠান। রাজা মানসিংহ কিন্তু রাজপুত ছিলেন, অর্থাৎ মুঘলদের বিরুদ্ধে রাজপুত শক্তি মিলিত হয়ে লড়াই করেনি। তাহলে দেখো, যখন রাজপুতদের বিরুদ্ধেই মুঘলরা লড়াই করছে, তখন সেই রাজপুতদের বিরুদ্ধেই অন্য এক রাজপুত শক্তিকে মুঘলরা লাগিয়ে দিচ্ছে তাদের লড়াই করার জন্য। ঠিক আছে, তাই জন্য বলছে যে মুঘলদের যারা বিরুদ্ধ শক্তি ছিল তারা কিন্তু জোটবদ্ধ ছিল না। রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকার ফসল নষ্ট করে দিয়েছিলেন যাতে মুঘল সৈন্য খাবার না পায়। তিনি তার রাজধানী কুম্বলগড় থেকে 3000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছন। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও ছিল। রানা যুদ্ধে পরাজিত হওয়ার পরেও রানা প্রতাপ সিংহ মুঘলদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছিলেন। তো রানা প্রতাপ সিংহ একজন সাহসী রাজা ছিলেন। তাহলে এখান থেকে এটা দাগ নিয়ে নাও, কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ, কাদের মধ্যে হয়েছিল। আচ্ছা, এবার আমরা পড়ব একটা টুকরো কথা, সেটা হচ্ছে আকবরের নবরত্ন সভা। আচ্ছা, এর আগে লক্ষণ সেনের পঞ্চরত্ন সভা আমরা পড়েছিলাম না? লক্ষণ সেনের রাজসভায় যে নামী ব্যক্তিরা ছিলেন তাদেরকে আমরা পঞ্চরত্ন বলেছিলাম। এখানে আমরা আকবরের নবরত্ন পড়ব। আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল। দেখো, আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। তাহলে নবরত্ন কাদের বলা হয়? প্রশ্ন একটা হতে পারে, দাগ নিয়ে নাও। আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে একজন ছিলেন রাজা বীরবল। বীরবলের বুদ্ধির অনেক গল্পই হয়তো তোমরা পড়েছো। তার অনেকটা গল্প কথা হলেও বীরবল কিন্তু সত্যিই খুব বুদ্ধিমান ছিলেন। বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল মহেশ দাস। বীরবলের নাম ছিল মহেশ দাস। দাগ নিয়ে নাও। তার বুদ্ধির জোরে তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। এবারে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয়। তাকে রাজা উপাধিও দেওয়া হয়। আকবরের সময় তিনি ওয়াজির ই আলম বা প্রধানমন্ত্রী হন। দেখো, আকবরের প্রধানমন্ত্রী ছিলেন তাহলে রাজা বীরবল। দাগ নিয়ে নাও, এটা একটু দাগ নিয়ে নাও। আচ্ছা, এখানে দেখো একটা ছবি দিয়েছে, এখানে লিখেও দিয়েছে যে এই ছবিটা বাদশাহ আকবরের চিতোর দুর্গ অভিযান, চিতোর দুর্গের জন্য যে অভিযান করেছিলেন তার ছবি। এগুলো নেওয়া হয়েছে আকবরনামা গ্রন্থ থেকে। যুদ্ধের একটা ছবি। আচ্ছা, এবার পরের টুকরো কথাটা দেখো, একটু পড়ে নিই। সেটা হচ্ছে আবুল ফাজল ও আব্দুল কাদির বাদাউনি। আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আল্লামি। দাগ নিয়ে নাও, আবুল ফজল আল্লামি। দাগ নিয়ে নাও একটু। তার লেখা আকবরনামায়, তাহলে এটা প্রশ্ন হতে পারে, এটাও দাগ নিয়ে নাও। তার লেখা আকবরনামা, তাহলে আকবরনামার লেখককে শুধু আবুল ফজল বললেও হবে বা আবুল ফজল আল্লামিও বলতে পারো। তাহলে আকবরনামার লেখক কে? দাগ নিয়ে নাও একটু। তিনি আকবরের প্রশংসাই করেছেন, কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না,
সে যুগের সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আর একজন ঐতিহাসিক আব্দুল কাদির বাদাউনির, যার সময়কাল ছিল 1540 থেকে 1615 খ্রিস্টাব্দের মধ্যে, মুনতাখাব উত তাওয়ারিখ বইতে। টাফ বইটার নাম, কিন্তু দাগ নিয়ে নাও। তাহলে এই সময়কার দুজন ঐতিহাসিক ছিলেন, একজন হচ্ছেন আবুল ফাজল আল্লামি, তার আকবরনামা থেকে আমরা জানতে পাচ্ছি আকবরের সময়কার ভালো ঘটনাগুলো। আর ঐতিহাসিক আব্দুল কাদির বাদাউনির মুনতাখাব উত তাওয়ারিখ বইটা থেকে জানতে পাচ্ছি আমরা সেই সময়কার সমস্যাগুলো সম্পর্কে। আচ্ছা, দাগ নিয়ে নাও। এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন 1574 খ্রিস্টাব্দে, কিন্তু আবুল ফাজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয় পাত্র। একই ঘটনার দু ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায়। তাহলে একই ঘটনা আবুল ফজল একরকম করে ব্যাখ্যা করেছেন আর আব্দুল কাদির অন্যরকম করে ব্যাখ্যা করেছেন। ভালো রকম করে ব্যাখ্যা করেছেন বলে আবুল ফজল আকবরের প্রিয় পাত্র হয়ে যান। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মূল পড়াতে ফিরে যাব। এখন আমরা ভারতের যে মানচিত্র দেখি তখন সেরকম ছিল না। দেশ বলতে তারা কেবল কিছু অঞ্চলকে বোঝাতো। আমরা এটা বারবার পড়েছি যে দেশ বলতে কিন্তু আমাদের মতো এখন এই বৃহৎ অঞ্চলকে বোঝাতো না, তাদের নিজেদের ওই সংকীর্ণ অঞ্চলটুকুকেই বোঝাতো। এই সংঘাত আসলে বিভিন্ন অভিজাত গোষ্ঠীর মধ্যে হয়েছিল। এরা সকলেই ব্যক্তিগত উচ্চাশা ও রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য লড়াই করেছিলেন। আকবর শুধু যুদ্ধ জয়ের মাধ্যমেই শাসন প্রতিষ্ঠা করেননি, তিনি চেয়েছিলেন স্থানীয় শাসকদের মুঘল দরবারে গুরুত্বপূর্ণ পদ দিতে। স্থানীয় মানুষদের কাছে কেবল আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকতে চাননি আকবর। মুঘলরা উত্তর ভারত জয় করে দাক্ষিণাত্যেও পৌঁছে গিয়েছিল। এদিকে আবার উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল থেকে কাবুল, কাশ্মীর, কান্দাহার, সিন্ধু প্রদেশ ও পূর্ব বেলুচিস্তান ও মুঘলদের শাসনের আওতায় চলে আসে। মানে একটা বিরাট সাম্রাজ্য একটা গড়ে উঠছে মুঘলদের। ভারতবর্ষের উপর বিদেশি আক্রমণ এই পথেই বেশি হতো, তাই সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষা করতে এই অঞ্চলে মুঘল প্রভাব তৈরি করা দরকার ছিল। তখনকার যোগাযোগ ব্যবস্থা মোটে উন্নত ছিল না। মুঘল সৈন্যকে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হয়েছিল। আকবরের মৃত্যুর সময় 1605-এ, দাগ নিয়ে নিতে পারো, ভারতবর্ষে এক বিরাট এলাকা মুঘলদের দখলে চলে এসেছিল। তবে তার বাইরে দক্ষিণ ভারতের বিরাট অঞ্চল ও উত্তর পূর্ব ভারতে মুঘলদের অধিকার বলবৎ হয়নি। বাংলায় মুঘলরা সামরিক সাফল্য পেলেও তার ভিত্তি ছিল নড়বড়ে। সেখানে আফগানদের পুরোপুরি হারিয়ে মুঘল শাসন ভালোভাবে প্রতিষ্ঠা করতে আরও বেশ কয়েক বছর লেগে গিয়েছিল। এই পর্যন্ত আমরা পড়লাম আকবরের কথা। এরপরে আমরা আকবরের উত্তরসূরিদের কথা পড়ব। আচ্ছা, তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আজ আমি দেখে নিই যে এখান থেকে কি প্রশ্ন আমাদেরকে তৈরি করে নিতে হবে। শর্ট প্রশ্ন যা যা বলেছি সেগুলো আগেই নিশ্চয়ই দাগ নিয়ে নিয়েছো। আমি শুধু যেগুলো একটু বড় মতো করে পড়বে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে, এখানে আমি নবরত্ন কাকে বলে এটা আমি আগেই বলেছিলাম। আর এখানে দুজন ঐতিহাসিক এবং তাদের বইয়ের নাম, কত সালে আকবর মারা গিয়েছিলেন সেটা, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল। শের শাহের সংস্কারটা অবশ্যই বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে। এখানে শের খানের কাছে কি যুদ্ধে পরাজিত হয়েছিলেন হুমায়ুন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, এইটা প্রশ্ন হতে পারে যে হুমায়ুন কেন পরাজিত হয়েছিলেন তোমার হচ্ছে আফগানদের কাছে। হুমায়ুন কেন আফগানদের কাছে পরাজিত হয়েছিলেন তার কারণ হচ্ছে এটা, যে তৈমুরীয় নীতি মোতাবেক উত্তরসূরির মধ্যে যে অঞ্চল ভাগ করার কথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেননি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রশ্নটা, কোন প্রশ্নটার উত্তর বলতো? এইটার উত্তর যে হুমায়ুন কেন আফগানদের কাছে পরাজিত হয়েছিল। হুমায়ুন কেন আফগানদের কাছে পরাজিত হয়েছিল, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে। আর এখান থেকে শর্ট প্রশ্ন হচ্ছে, ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধ তো একটা টিকা হিসেবে পড়বে, আমি বললাম পুরোটাই পড়তে হবে। আচ্ছা, আর তোমার হচ্ছে এখানে প্রথম পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কত খ্রিস্টাব্দে ছিল, তাদের ফলাফল কি হয়েছিল।
বাদশাহ কথার অর্থ কি, বাদশাহ কথাটা কোন শব্দ মানে কোন ভাষা থেকে এসেছে, সার্বভৌম শাসক বলতে কি বোঝায় সেটা, এগুলো হয়ে গেল। তারপরে তোমার হচ্ছে এখানে হবে যে প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন, ঠিক আছে। তো এরকম কয়েকটা প্রশ্ন যেগুলো বলেছি ওগুলো লিখে আমাকে দেখাবে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ।